অবাবু অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্র ঠেলে দিচ্ছে ভাগ্যের জোয়ার। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় 2025 সাল ছিল সমুদ্রপথে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছরগুলোর একটি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, দেশান্তরের চেষ্টায় গত বছর আন্দামান ও বঙ্গোপসাগরে প্রায় 900 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছে। তারপরও কেন রোহিঙ্গারা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করছে তা খোঁজার চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, খাদ্য সহায়তায় ঘাটতি এবং ভবিষ্যৎ ঘিরে ক্রমবর্ধমান হতাশা হাজার হাজার রোহিঙ্গাকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে ভাগ্যের জোয়ায় ঠেলে দিচ্ছে। বাংলাদেশ উপকূল থেকে সমুদ্র যাত্রা করতে গিয়ে মরতে মরতে বেঁচে ফেরা এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত কয়েকজন রোহিঙ্গার কথা মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরেছে রয়টার্স। তেমনই একজন রাহিলা বেগম। চলতি মাসের শুরুতে আন্দামান সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় বেঁচে ফেরাদের একজন তিনি। ওই ঘটনায় রাহিলা উত্তাল সাগরে ডুবে যাওয়া ট্রলারের একটি কাঠ ধরে অন্তত 2 দিন বেঁচেছিলেন। ওই দুর্ঘটনায় অন্তত 250 জনের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স বলছে, রাহিলা সেই হাজার হাজার রোহিঙ্গাদের একজন যারা প্রতি বছর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শরণার্থী শিবিরগুলোর মানবতার জীবন থেকে বাঁচতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে যাওয়ার জন্য যারা জীর্ণ নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়। ক্ষুধা এবং সমুদ্র পথে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায়, খাদ্য সহায়তার পরিমাণ হ্রাস পাওয়ায় মূলত এই বিপজ্জনক যাত্রার মূল কারণ। সম্প্রতি শরণার্থী শিবিরে পলিথিন ও ত্রিপলের ঝুপড়িতে বসে কম্বল জড়িয়ে তীব্র জ্বরে কাঁপতে কাঁপতে 26 বছর বয়সী রাহিলা রয়টার্সকে বলেন, আমি কখনো ভাবিনি যে বেঁচে ফিরবো। মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ। রাহিলার শরীর ও হাত সমুদ্রের লোনা পানির সঙ্গে মিশে যাওয়া ইঞ্জিনের গরম তেল লেগে পুড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তিনি বলেছেন, আরো অনেক রোহিঙ্গার মতো তিনিও 2017 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন। 4 বছর আগে বিয়ে হওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়। সন্তান না হওয়ায় আমাকে মারধর করা হতো। আমি জানতাম আমাকে পালাতে হবে। এখানে আমার জন্য কোনো জীবন ছিল না। গত সপ্তাহে বাংলাদেশি ও রোহিঙ্গা সহ প্রায় 300 জন আরোহী নিয়ে তাদের ট্রলারটি মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে ডুবে যায়। রাহিলাকে একটি বাংলাদেশি তেলবাহী জাহাজ উদ্ধার করে কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের কক্সবাজার জেলায় এখন 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। তাদের অধিকাংশই মিয়ানমারের সামরিক দমন পীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে এসেছেন। অনেকের জন্ম হয়েছে এদেশের শরণার্থী শিবিরে। রয়টার্স লিখেছে, বছরের পর বছর বাংলাদেশে আটকা পড়ে থাকা এই মানুষগুলোর কাজের কোনো অধিকার নেই। শিক্ষার সুযোগ সীমিত। এখন খাদ্য সহায়তাও কমে আসছে। ফলে বাংলাদেশে যেমন তারা ভবিষ্যৎ দেখছেন না, তেমনি মিয়ানমারে ফিরে যাওয়ার ঝুঁকিও নিতে পারছেন না। ইউএনএইচসিআর এর কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গা জনসংখ্যার একটি বড় অংশ তরুণ এবং তারা একটু ভালো জীবনের আশা করে, কিন্তু সেই আশা ক্রমে হতাশায় রূপ নিচ্ছে। এ কারণেই যুবকরা এবং পরিবারগুলো বিপজ্জনক সমুদ্র যাত্রার সিদ্ধান্ত নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশি কর্মকর্তা বলেন, পাচারকারী চক্রগুলোকে ঠেকাতে কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় টহল এবং রোহিঙ্গা শিবিরে নজরদারি বাড়িয়েছে। তবে মানুষের চরম হতাশার কারণে আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়েছে। চলতি মাসে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিটি পরিবারের আয়ের সক্ষমতার উপর ভিত্তি করে রেশন বন্টন শুরু করেছে। সবচেয়ে অসহায়দের জন্য জনপ্রতি মাসিক সহায়তা $12 অর্থাৎ 1473 টাকা এবং অন্যদের জন্য মাত্র $60 অর্থাৎ 860 টাকা নির্ধারণ করা হয়েছে। রোহিঙ্গা শিবিরে বাস করা 4 সন্তানের জনক মোহাম্মদ রফিক বলেন, আমার 18 বছরের এক ছেলে আছে বলে রেশন $12 থেকে কমিয়ে $60 করা হয়েছে, কিন্তু সে কি কিছু আয় করতে পারে?
টাকা শুধু চাল আর তেল কেনা যায়, মাছ মাংস জোটে না। আমরা অমানবিক পরিস্থিতিতে বাস করছি। আমার সন্তানরা যদি একদিন সমুদ্র পথে চলে যায়, আমি অবাক হব না। রয়টার্স লিখেছে, রোহিঙ্গাদের এই মরিয়া অবস্থার সুযোগ নেই মানব পাচারকারীরা, যাদের অনেকেই আবার রোহিঙ্গা। ফয়সাল শব্দ নামের এক 24 বছর বয়সী পাচারকারী জানান, আন্দামান সাগরে ডুবে যাওয়া ট্রলারটিতে তিনি 20 জনকে পাঠিয়েছিলেন, যাদের মধ্যে 3 জন নারী ও 2 জন শিশু ছিল, যা তাদের কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে। ফয়সাল বলেন, ডুবে যাওয়া লোকগুলোর পরিবার খোঁজ জানতে বারবার ফোন করে বিরক্ত করে। মাঝে মাঝে আমি ফোন বন্ধ করে রাখি। ফয়সাল নিজে 2018 সালে মালয়েশিয়া গিয়েছিলেন, পরে কক্সবাজারের ক্যাম্পে ফিরে এই পাচারের কারবারে নামেন। 2020 সালে মানব পাচারের অভিযোগে 1 বছর জেল খাটলেও ছাড়া পাওয়ার পর তিনি আবারও এই কাজে লিপ্ত হন। ফয়সাল বলেন, সাধারণত শীতকালে সমুদ্র শান্ত থাকলে যাত্রা বাড়ে, তবে এখন মানুষ এতটাই মরিয়া যে তারা যে কোনো সময় ঝুঁকি নিতে প্রস্তুত। তারা আমাদের কাছে এসে বাঁচার পথ খুঁজে, ঝুঁকি আছে জেনেও তারা সমুদ্র যাত্রা করে। তাদের কেউ গন্তব্যে পৌঁছায়, আবার কেউ গ্রেপ্তার হয়, আবার কেউ মারা যায়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা কোথায় যাবে, কোথায় থাকবে, এটাও এখন সন্দেহ। কারণ বাংলাদেশ সরকার, মিয়ানমার সরকার দুপক্ষেই কোনোভাবে সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। মিয়ানমার বলছে তারা স্বইচ্ছায় সেখানে মিয়ানমারে নিয়ে যাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের। 12 লক্ষাধিক রোহিঙ্গা সরকারের খাতায়, কিন্তু অগণিত আছে সরকারের খাতার বাইরে। সকলে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা যেন রোহিঙ্গা ক্যাম্পে সেই মধুর আস্তানা ফেলে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে জড়িয়ে পড়ছে। তাদের কোনো দেখভালের সুযোগ নেই সরকারের পক্ষ থেকেও। সরকার চাচ্ছে তাদেরকে তাদের সব ইচ্ছায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো, কিন্তু আদৌ কি সম্ভব এভাবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো?